দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। তোমরা যারা আইসিএসসির ক্লাস 10-এ পড়ছো, এবার যারা বোর্ডস দেবে, তোমাদের এই সামনের মঙ্গলবারে তোমাদের এক্সাম রয়েছে। এর আগে দুটো এক্সাম হয়ে গেছে, আশা করি সবার ভালোই হয়েছে। আর পরবর্তী যে 3 নাম্বার যে এক্সামটা, সেটা বাংলা। তোমরা সবাই ভালো দেবে, তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো আমার জন্য, আমার তরফ থেকে আর কি। সরি, বলতে ভুল হয়ে গেছে, আমার তরফ থেকে তোমাদের জন্য শুভকামনা থাকলো। আর আমি একজন বাংলা শিক্ষক হিসেবে তোমাদের যতটা হেল্প করার আমি করেছি এবং ভবিষ্যতেও তোমাদের আমি সব রকম হেল্প করব। আমি এর আগের ভিডিওতেও আমার ফোন নাম্বার দিয়েছি, তোমাদের যার যা যখন প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। ফোন করবে না, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। স্কুলে আমার 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি থাকে, তো তোমরা মেসেজ করে দিবে, আমি এই 2 দিনের মধ্যে তোমাদের আশা করি হেল্প করতে পারবো। আমার ফোন নাম্বার হলো 9563907590। আরেকবার বলে দেই, 9563907590। হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে আমি তোমাদের মেসেজের রিপ্লাই অবশ্যই দিব। আজকে যে ক্লাসটি আমাদের তোমাদের সাথে আমি এখন করব, সেটা হলো ম্যারাথন। দেখো, তোমরা সারা বছর পড়েছো, এখন এই দুটো দিন ভালো করে পড়বে, আরো খুব সুন্দর করে পড়বে। আর এখন আমি প্রত্যেকটা তোমাদের, দেখো, গদ্য রয়েছে 10টা, কবিতা রয়েছে 10টা, আর চাঁদের পাহাড় আছে, জাম্বো আছে, ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে এখন আমি একটি ম্যারাথন ক্লাস তোমাদের নেব। প্রত্যেকটি টপিক থেকেই আমি কিছু কিছু করে প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যেগুলি ভীষণ ইম্পর্টেন্ট। মনে করো এগুলোই তো আসে, এগুলো তোমার হঠাৎ করে মনে পড়বে না পরীক্ষার সময়। ভিডিওটি দেখবে মনে পড়ে যাবে। আর তার থেকে বড় কথা, আমি এখন তোমাদের সাথে একটি জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো মূল কাব্যগ্রন্থ। হঠাৎ করে যদি দিয়ে দেয় যে অমুক কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি, তোমাদের অনেকেরই অজানা সেই জিনিসগুলো। শুধু কবিতা নয়, গল্পগুলোরও বলবো মূল কাব্যগ্রন্থ বা মূল যে গ্রন্থ যেখান থেকে নেওয়া হয়েছে গল্পগুলো, সেই জিনিসগুলো এখন আমি আগে তোমাদের কাছে তুলে ধরবো। তারপর আমরা গদ্য, কবিতা, চাঁদের পাহাড়, জাম্বো ইত্যাদি বিভিন্ন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে আমরা প্রথমে আগে মূল যে কাব্যগ্রন্থ বা গ্রন্থ যেগুলি রয়েছে, সেগুলি আমি পরপর করে তোমাদের সাথে আগে তুলে দেই, তারপর আলোচনায় আসি। চলো তাহলে শুরু করি। দেখো, প্রথমে যে গল্পটি রয়েছে গিন্নি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেই গিন্নি গল্পটি গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। এবার আমি আসি দ্বিতীয় গল্পটি, লালু। সেই লালু গল্পটি নেওয়া হয়েছে শরৎ রচনাবলীর 3য় খণ্ড থেকে। তারপর বামা, বামা নেওয়া হয়েছে তাল নবমী থেকে। এগুলো কিন্তু একটু নোট করবে খাতায়, হ্যাঁ, এগুলো আসতেই পারে। বামা তালে কোথা থেকে নেওয়া হয়েছে? বামা নেওয়া হয়েছে তাল নবমী থেকে। ক্যানভাসার, যেটি বনফুলের লেখা, সেই ক্যানভাসার গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্প থেকে। নাম, যে গল্পটি রয়েছে তোমাদের, সেই নাম গল্পটি নেওয়া হয়েছে গল্পমালার 1ম খণ্ড থেকে। মনে রাখবে, নাম নেওয়া হয়েছে গল্পমালার 1ম খণ্ড থেকে। তারপর আমরা আসছি অসহযোগী। অসহযোগী নেওয়া হয়েছে লাজুক লতা নামক গ্রন্থ থেকে। কোথা থেকে? লাজুক লতা নামক একটি গ্রন্থ থেকে। তারপর দেখো দেবতার জন্ম। দেবতার জন্ম নেওয়া হয়েছে শিবরাম রচনাবলী থেকে। দেবতার জন্ম নেওয়া হয়েছে তাহলে শিবরাম রচনাবলী থেকে। তারপর রয়েছে নীল মানুষের কাহিনী। এই নীল মানুষের কাহিনী যে গল্পটি নেওয়া হয়েছে, সেই গল্পটি নেওয়া হয়েছে মূল কাব্য মূল গ্রন্থ নীল মানুষ থেকে। তারপর দেখো রয়েছে গন্ধটা খুব সন্দেহজনক। এই গন্ধটা খুব সন্দেহজনক যে গল্পটি রয়েছে, সেই গল্পটি নেওয়া হয়েছে আনন্দমেলার শারদীয়া সংখ্যা থেকে। আনন্দমেলা একটি পত্রিকা, যেটি শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়, সেই শারদীয়া সংখ্যা থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। তারপর দেখো হুমায়ুন আহমেদের লেখা লোকটি। এই লোকটি যে গল্পটি রয়েছে, সেই গল্পটি নেওয়া হয়েছে গল্প সমগ্র থেকে। তাহলে একটি হলো গল্পের মূল গ্রন্থ। এবার আমরা কবিতা থেকে শুরু করব। কবিতার 1 নম্বরে রয়েছে বঙ্গভূমির প্রতি। সেই বঙ্গভূমির প্রতি কবিতাটি নেওয়া হয়েছে গ্রন্থাগারে অপ্রকাশিত কবিতাবলী থেকে। গ্রন্থাগারে অপ্রকাশিত কবিতাবলী নামক কাব্যগ্রন্থ থেকে।
তারপর রয়েছে সভ্যতার প্রতি। সভ্যতার প্রতি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নেওয়া হয়েছে চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে। তারপর রয়েছে কুলি মজুর। এই কুলি মজুর নামক কবিতাটি নেওয়া হয়েছে সর্বহারা নামক কাব্যগ্রন্থ থেকে। তারপর রয়েছে আবার আসিব ফিরে। এই আবার আসিব ফিরে যে কবিতাটি রয়েছে এই কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে। তারপরের কবিতাটি হলো সিঁড়ি, সুকান্ত ভট্টাচার্যের লেখা। সেই সিঁড়ি নামক কবিতাটি নেওয়া হয়েছে ছাড়পত্র নামক কাব্যগ্রন্থ থেকে। তারপরের যে কবিতাটি রয়েছে সেটি হলো রবীন্দ্রনাথের প্রতি। এই রবীন্দ্রনাথের প্রতি যে কবিতাটি রয়েছে তা নেওয়া হয়েছে 22শে শ্রাবণ নামক কাব্যগ্রন্থ থেকে। তারপর রয়েছে ফুল ফুটুক না ফুটুক, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এই ফুল ফুটুক না ফুটুক যে কবিতাটি তা ফুল ফুটুক নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরের কবিতাটি হলো অমল কান্তি। এই অমল কান্তি কবিতাটি নেওয়া হয়েছে অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে। তারপরের কবিতাটি হলো বাবু বলেন। এই বাবু বলেন নামক যে কবিতাটি রয়েছে এই কবিতাটি নেওয়া হয়েছে বাবরের প্রার্থনা নামক কাব্যগ্রন্থ থেকে। তারপরের শেষ যে কবিতাটি রয়েছে খো খো, অমিতাভ দাশগুপ্তের লেখা। এই খো খো কবিতাটি নেওয়া হয়েছে অমিতাভ দাশগুপ্তের শ্রেষ্ঠ কবিতা থেকে। দেখো এই গল্পের 10টি, কবিতার 10টি, এই যে 10-10-20টি মূল কাব্য কবিতা তোমাদের রয়েছে, এগুলি থেকে কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলি আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এবার যে জিনিসটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ছোট ছোট বিভিন্ন প্রশ্ন বিভিন্ন গল্প থেকে আমি তোমাদের সামনে এবার তুলে ধরার চেষ্টা করব। এটি একটি ম্যারাথন ক্লাসের মতো, তোমরা দেখবে, আশা করি তোমাদের সাহায্য হবে। প্রথমে আসি আমরা গিন্নি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেই গিন্নি গল্পে আমরা জানি আশু নামক একটি ছেলে রয়েছে এবং সেখানে যে তোমাদের মাস্টারমশাই, সেই মাস্টারমশাই যার টিকি ছিল, হুল ছিল, দাঁত ছিল ইত্যাদি বিভিন্ন আর কি লেখক বলেছে। সেই মাস্টারমশাইয়ের নাম কি বলতো? সেই মাস্টারমশাইয়ের নাম হলো শিবনাথ পণ্ডিত। তাহলে যে পণ্ডিতটির নাম ছিল সেই পণ্ডিতটির নাম হলো শিবনাথ পণ্ডিত। যদি বলে যে শিবনাথ পণ্ডিতের একত্রে কি ছিল তাহলে হবে হুল এবং দাঁত। যেভাবে তিনি প্রহার করতেন ছাত্রদের মানসিকতা কিন্তু ভেঙে যেত এবং সেই ছাত্ররা বারবার চাইতেন যে মাস্টারমশাই যেন তাড়াতাড়ি এই ইহলোক ত্যাগ করে অন্য জগতে চলে যায়, মানে তাদের যেন আর পীড়ন না করে। আর মাস্টারমশাইয়ের শুধুমাত্র হুল দাঁত দিয়ে কামড় এবং চর থাপ্পড় ইত্যাদি নাম মেরেই কিন্তু তিনি শান্ত হতেন না, তিনি ছাত্রদের নতুন নতুন নামকরণ করতেন। দেখো আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা একজন ছেলে, তার নাম গিন্নি রাখার কোনো মানে হয়? গিন্নি কেনই বা রাখতে গেল? তার বাড়িতে একটি ছোট বোন রয়েছে, দেখো বোনের সাথে খেলা করা কি খুব অন্যায়? এখন বাড়িতে তো আর কেউ নেই, শুধুমাত্র বোন আছে, তো দাদা খেলবে না তো কে খেলবে? তো এবার বোনের সাথে পুতুল পুতুল খেলা, ছোট ক্লাসে পড়ে, 1-2 এ পড়ে, 3-4 এ, সেখানে যদি বোনের সাথে না খেলে তাহলে কে খেলবে? এই একটি খেলার সামান্যতম এইটুকু কারণের জন্য আশুর এত বড় একটা নামকরণ গিন্নি করে দিল। তাছাড়াও মনে করো শশী শেখর, নিতান্তই একটি ভদ্র ছেলে, তার নাম ভেটকি কেন রাখে? ভেটকি মাছের পেটটা একটু চওড়া, সেই দেখে কি তার নাম ভেটকি রাখে? এটা কোনো কথা হলো? শিবনাথ পণ্ডিতের এই দোষটা কিন্তু ছাত্ররা সহ্য করতে পারতেন না। তিনি সামান্য একটু ফুল তুলতে গিয়ে যদি কারো, যেমন মনে করো আগেকার দিনে যে হতো দেবতারা, সামান্য ফুল তুলতে গিয়ে একটু যদি অসুবিধা হয়ে যেত, ডিস্টার্ব, ফুল তোলার ক্ষেত্রে একটু এদিক ওদিক হতেই পারে, সেক্ষেত্রে অভিশাপ দিত। তো এই ধরনের শিবনাথ পণ্ডিতের একটু এদিক ওদিক হয়ে গেলেই শিবনাথ পণ্ডিত ছাত্রদের চর থাপ্পড় মারতেন এবং গালিগালাজও করতেন। তো এই সামান্যতম জিনিসটি নিয়েই কিন্তু গিন্নি এই গল্পটি লেখা। দেখো 2-1টা প্রশ্ন না বললেই নয়, সেই প্রশ্নগুলো এখন বলছি। ধরো শিবনাথ পণ্ডিতের চেহারা কেমন ছিল? শিবনাথ পণ্ডিতের চুল ছাটা ছিল, মাথার মধ্যে একটি টিকি ছিল এবং তার গোঁফদাড়ি কিন্তু কামানো ছিল। ছাত্ররা কেন তাকে দেখে ভয় পেত? কারণ শিবনাথ পণ্ডিত ছাত্রদের কিল
চর, চাপড় ইত্যাদি মারতেন, তার সাথে ছাত্রদের নতুন নতুন নামকরণ করতেন, আর এমন এমন গর্জন করে উঠতেন মাঝে মাঝে যে ক্লাস পুরো স্তব্ধ হয়ে যেত, কেঁপে যেত। এই জন্যই ছাত্ররা কিন্তু তাকে ভয় পেত। এবার মনে করো অন্তরাত্মা বলতে কি বোঝো? যেমন একটা জায়গায় বলা আছে বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত। তো অন্তরাত্মা বলতে কি বোঝো? অন্তরাত্মা বলতে বোঝানো হয়েছে জীব চৈতন্য বা জীবাত্মাকে। শিবনাথ পণ্ডিতকে দেখলেই বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত। তারপর কোন দেবতার সাথে শিবনাথ পণ্ডিতের সাদৃশ্য লক্ষ্য করা যেত? যম দেবতার সাথে শিবনাথ পণ্ডিতের সাদৃশ্য লক্ষ্য করা যেত। পুরাকালের গুরু এবং শিষ্যের সম্পর্ক কেমন ছিল, আর বর্তমানের গুরু এবং শিষ্যের সম্পর্ক কেমন? দেখো, পুরাকালের গুরু শিষ্যর সম্পর্ক খুবই ভালো ছিল। পুরাকালে মানে আগেকার দিনে গুরু এবং শিষ্যের সম্পর্ক বাবা মার মতো থাকতো, বাবা এবং সন্তানদের মতো। তারা গুরু গৃহেই পড়াশোনা করতো, সেখানেই থাকতো, সেখানেই তাদের বাসস্থান ছিল। আর বর্তমানে গুরু এবং শিষ্য মানে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক অতটা ভালো নয়। এখন পারিশ্রমিকের মাধ্যমে, দেখো, টাকা ছাড়া একটা মাস্টারমশাই এখন পড়ায় না। একটি টিউশন, তোমরাও অনেকে টিউশন পড়ো, সবাই টিউশন কিন্তু সবাই টাকা দিয়েই পড়ে, টাকা ছাড়া কেউ পড়াতে যাবে না। তো এখনকার দিনের এই যে পড়াশোনার ব্যাপারটা সম্পূর্ণ আর্থিক একটা ব্যাপারে কিন্তু চলে এসেছে। এখনকার দিনের গুরু এবং শিষ্যের সম্পর্ক খুব যে একটা ভালো সেটা কিন্তু নয়, সেটা আর্থিক একটা ব্যাপার সেখানে চলে এসেছে, যার জন্যই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। বালাই শব্দের অর্থ কি? দেখো, বালাই শব্দের অর্থ হচ্ছে ঝামেলা বা অমঙ্গল। মানে এটা আসতেই পারে বালাই শব্দের অর্থ কি, তো সেক্ষেত্রে ঝামেলা লিখলেই হয়ে যাবে। ইহা হইতে একটি তত্ত্ব পাওয়া যায়। দেখো, এখানে একটি লাইন আছে, ইহা হইতে একটি তত্ত্ব পাওয়া যায়। কোন তত্ত্ব পাওয়া যায়? দেখো, আগেকার দিনে বা এখনকারও তোমাকে তোমার বাবা মা যে নামটি দিয়েছে সেই নামটি কিন্তু তোমার সবচেয়ে প্রিয়। তোমার নাম যা ইচ্ছা তাই হোক না কেন, তোমাকে যদি কোনো সিনেমার হিরোদের নামেও ডাকা হয়, তোমার কিন্তু সেই নামটি কখনোই পছন্দ হবে না, তোমার কিন্তু তোমার নামটি ভালো লাগবে। তো এটাই হচ্ছে তত্ত্ব, যে মানুষ নিজের থেকে নিজের নামকে বেশি ভালোবাসে। মানে বস্তুর থেকে অবস্তুকে মানুষ বেশি প্রাধান্য দেয়। আশুর ভালো মানুষের পরিচয় দাও। আশু যে নিতান্ত একটি ছেলে, বেচারা মানুষ, তার এই ভালো মানুষের পরিচয় এটাই দিয়েছেন লেখক, যে আশু নিতান্ত একটি বেচারা ছেলে, ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট, তেমন কারো সাথে কথা বলতো না, সে চুপচাপই থাকতো এবং সব কথাতেই মৃদু মৃদু হাসতো। ক্লাসে ভালোভাবেই সে পড়াশোনা করত। স্কুলের বা ক্লাসের অন্যান্য ছেলেরা তার সাথে ভাব করতে আসতো, মানে তার সাথে কথা বলতে আসতো, কিন্তু আশু তেমন ভাবে তাদের পাত্তা দিত না। যখন ঝি তার জন্য খাবার নিয়ে আসতো, আশু প্রাণপণে সেগুলি খাবার চেষ্টা করত এবং মনে প্রাণে চাইতো যে তাড়াতাড়ি যেন ঝি বাড়ি চলে যায়। মানে আশু যে অতিরিক্ত একটা কেউ, সে যে স্পেশাল কেউ, সেটা আশু কিছুতেই কাউকে বুঝতে দিতে চাইতো না। আশুর নাম গিন্নি হয়েছিল কেন? সবাই জানো, এটি একটি গল্প। আশু তার বোনের সাথে পুতুলের বিয়ে খেলছিল। পুতুল ঠিকই আছে, বিয়ে খেলছিল, এবার একটা পুরোহিতের দরকার ছিল। সেই সময় বৃষ্টি পড়ছিল এবং শিবনাথ পণ্ডিত তাদের গাড়ি বারান্দায় এসে দাঁড়িয়েছিল। তার বোন গিয়ে হঠাৎ করে শিবনাথ পণ্ডিতকে ডেকে আনে, ডাকতে গেছিল, আশুও তার পিছন পিছন গেছিল, কিন্তু সে শিবনাথ পণ্ডিতকে দেখে বাড়িতে দৌড়ে চলে এসেছিল এবং তারপর থেকেই তার নাম হয়েছিল গিন্নি। এটা তো আমি খুবই শর্টে বললাম, তোমরা আরো ভালোভাবে লিখবে। এবার আমরা পরের যে অধ্যায়টি, সেই অধ্যায়টি আলোচনা করব। দেখো, আমি এরকম দুটি একটি করে প্রশ্ন তোমাদের সাথে তুলে ধরছি। হ্যাঁ, বেশি বললে তো অনেক বড় হয়ে যাবে, আর এখন পরীক্ষা দুদিন পরে, এত বড় বানানোর কোনো দরকার নেই। আমার অলরেডি প্লে লিস্টে রয়েছে সব বড় বড়। তো এখন আমি এরকম দুটি একটি করেই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। লালু গল্পে লালু তার মায়ের উপর চটে রয়েছিল কেন? দেখো, লালু পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু লালুর মা চাইতো যে লালুকে প্রাইভেট মাস্টার দেওয়ার, টিউশন মাস্টার, এবং লালু এটা বিশ্বাস করতো যে বাড়িতে মাস্টার ডেকে আনা মানে পুলিশ ডেকে আনা। যেহেতু তার মা জোর করে তার ঘাড়ে প্রাইভেট মাস্টার ঠিক করতে চেয়েছিল, দিতে চেয়েছিল, তাই লালু তার মায়ের উপর চটে রয়েছিল। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু তার মায়ের পায়ের কাছে একটি রাবারের সাপ লালু ফেলে দিয়েছিল এবং লালুর মা ভয় পেয়ে
তার পা কিন্তু মচকে গিয়েছিল। লালুর মায়ের নাম কি? সবাই জানো লালুর মায়ের নাম নন্দরানী। লালুর বাবা কি করতো? লালুর বাবা একজন নামজাদা উকিল ছিল, মানে বেশ প্রভাবশালী উকিল ছিল। লালুদের বাড়িতে যে গুরুদেবের আসার কথা ছিল, সেই গুরুদেবের নাম কি? সেই গুরুদেবের নাম হলো স্মৃতিরত্ন। গুরুদেব কোথায় থাকতো? গুরুদেব থাকতো ফরিদপুরে। এবং গুরুদেব কোথায় আসবে, মানে লালুদের বাড়ি কোথায়? সেটি হলো ভাগলপুর। লালুদের বাড়িতে গুরুদেব এসেছিল কেন? দেখো, লালুর মায়ের খুব শখ ছিল বা ইচ্ছা ছিল, তারা 3 তলা বাড়ি করেছে নতুন, সেখানে গুরুদেব স্মৃতিরত্ন এসে যেন একটু পদার্পণ করে যায় এবং লালুর মাকে আশীর্বাদ করে দিয়ে যায়। যেহেতু গুরুদেবের একটু বয়স বেড়েছিল, তাই এতদূর আসা সম্ভব ছিল না। যেহেতু তিনি কাছাকাছি প্রায় চলেই এসেছিলেন, এই জন্য ভাবলেন যে তাদের বাড়ি গিয়ে একটু নন্দরানীকে আশীর্বাদ দিয়ে যাবেন। এই কারণেই কিন্তু লালুদের গুরুদেব তাদের বাড়িতে এসেছিল। তারপরে প্রশ্ন হতেই পারে, গুরুদেব সেখানে এসে কি ধরনের বিপদের সম্মুখীন হলেন? গুরুদেব তাদের বাড়িতে আসার পরে তাকে তো লালুর মা যথারীতি আদর আপ্যায়ন ইত্যাদি করেছিল এবং ভালোভাবে থাকার ব্যবস্থাও করে দিয়েছিল। তারপর লালুর দুষ্টু বুদ্ধিতে গুরুদেব কিন্তু নাজেহাল হয়ে যায়। গুরুদেব যেখানে শুয়েছিলেন সেই খাটের কোণে লালু কয়েক টুকরো বরফের চাঙ্গর বেঁধে রেখেছিল কাপড়ের পুটলি দিয়ে। তারপর ধীরে ধীরে সেখান থেকে টুকরো টুকরো মানে ফোঁটা ফোঁটা জল পড়ছিল এবং গুরুদেব সেটা রাত্রিবেলা বুঝতে পারেনি। খাট এপাশ ওপাশ করেছে, তাতেও কিছুতেই জল পড়া তো থামেই না। তারপর তিনি বাইরে এসেছিলেন, সেখানেও পশ্চিমী বড় বড় মশা তাকে অত্যাচার করেছে এবং সেখান থেকে তিনি কিন্তু তারপর অবশেষে বাধ্য হয়ে ঘরের এক কোণায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এবং মনে মনে ভেবেছিলেন যে পরবর্তীতে ভোরবেলা যে বাসটি পাবেন সেই বাস ধরেই তিনি সেখানে থেকে বাড়ি চলে যাবেন। লালু ত্রিসীমানায় 15 দিন কেন পা দেয়নি? উত্তর, যেহেতু লালু গুরুদেবকে এই ধরনের একটি অসুবিধার সম্মুখীন করেছিল, তারপর লালু পালিয়ে তার মাসি বাড়ি গিয়ে উঠেছিল। তার মা প্রচন্ড ক্ষিপ্ত অবস্থায় আছে, জানে লালু এখন যে যদি আমি বাড়িতে যাই সেক্ষেত্রে মায়ের হাতে আমাকে মার খেতে হবে, তাই লালু তার বাড়ির ত্রিসীমানায় পা দেয়নি। ছোট ছোট করে বলছি, কিন্তু এর থেকে বেশি প্রশ্ন বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এবার আমরা পরের টপিকটির দিকে এগিয়ে যাব। এবার আমরা বামা নিয়ে আলোচনা করব। দেখো, বামা গল্পে শচীশ কবিরাজের আন্ডারে আমাদের কথক বা লেখক কাজ করত এবং মাদুলি তাবিজ কবজ ইত্যাদি বের করত এবং মানে বিক্রি করত এবং তার শ্বশুর বাড়ির খাজনা মানে কালেকশন করতে যাওয়ার সময় আমাদের যে কথক কিছু মাদুলি কবজ ইত্যাদি নিয়ে গিয়েছিল বিক্রির আশায়, যদি বিক্রি হয়। এবং সেখানে যাওয়ার সময় মাখনপুর যাচ্ছিল, সেখানে যাওয়ার সময় একটু দেরি হয়ে যায়। তখন সঞ্জয়পুর নামক একটি জায়গায় জানতে পারে যে ওখানে ফাঁসুরে ডাকাতের একটি ভয় আছে তালদিঘিটির পাশে। তখন সেখান থেকে তাকে সাবধান করে দিয়েছিল, কিন্তু সাবধান করে দেওয়ার পরও সে কিন্তু এগিয়ে গিয়েছিল এবং যখন কিছু দেখতে পায়নি তালদিঘিটির পাশে, তখন ভাবছিল লোকে খামাখা কেন ভয় দেখায়, ভয় দেখিয়ে কি লাভ। তারপর তার পাল্লা পড়ে নফরচন্দ্র দাসের সাথে। নফরচন্দ্র দাস হলো সেখানকার একজন ফাঁসুরে ডাকাত। প্রথমে ভালো মানুষই সেজে সে কথকের সাথে ভালো ব্যবহার করে তাকে বাড়ি নিয়ে গিয়ে চণ্ডী মণ্ডপের ধারে তাকে আশ্রয় দিয়েছিল এবং বলেছিল আপনি খাওয়া দাওয়া করেন এবং ঘুমিয়ে পড়েন। সেই সময়টাতে তাদের বাড়ির মেজ বউ বামা তার সূক্ষ্ম বুদ্ধির দ্বারা সেই কথককে তাদের বাড়ির হাত থেকে মানে তাদের বাড়ির ফাঁসুরে ডাকাতের হাত থেকে কিভাবে রক্ষা করেছিল, সেটি হচ্ছে এই গল্পের মূল উপযোগ্য বিষয়। এবার আমরা দুই একটি এদিক ওদিক দিয়ে প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, আশা করি তোমাদের একটু মেমোরাইজড হয়ে যাবে। এগুলা তো দেখো মুখস্থ করার কিছু নাই, একটু খালি মনে করানোর চেষ্টা, এইটুকুই। বৃদ্ধের বাড়িতে কথককে কোথায় থাকতে দেওয়া হয়েছিল বলতো? বৃদ্ধের বাড়িতে কথককে চণ্ডী মণ্ডপের ধারে একটি ছোট্ট ঘরে কথককে রাখতে মানে থাকতে দেওয়া হয়েছিল। এবারে একটি খুব ছোট্ট উত্তর, সেটি হলো বামার স্বামীর নাম কি? বামার স্বামীর নাম হলো শম্ভু, নফরচন্দ্র দাসের মেঝ ছেলে। তার স্ত্রী হলো বামা। বামা কিভাবে আমাদের কথক বা লেখককে বাঁচিয়েছিল? দেখো, বামা নিজের বাপের বাড়ির যে বিভিন্ন নাম ঠিকানা অ্যাড্রেস ইত্যাদি শুধু তার নিজের নয়,
তার দিদি শ্বশুরবাড়ি কোথায় বা তার অন্যান্য যে জ্ঞাতি গোষ্ঠীর ইত্যাদি তার পরিচয় এই কথক বা লেখককে বলে দিয়েছিল এবং তিনি বলেছিলেন বামা যে সে যেন বলতে যে আমি ওদের বাড়ির গুরুদেব। সেই ক্ষেত্রে গুরুদেব তার শেখানো পদ্ধতি অবলম্বন করেই তার এই ফাঁসুড়ে ডাকাতের হাত থেকে বেঁচেছিল। দেখো বামা গল্পটি খুবই সোজা এবং ভীষণ ভালো, তোমরা একটু ইয়েটা পড়ে নিবে বিষয়বস্তুটা, তাহলে আশা করি পারবে। আমরা নেক্সট যে গল্পটি রয়েছে সেদিকে এগিয়ে যাই। এবার আমরা ক্যানভাসার গল্পটি নিয়ে সামান্য আলোচনা করব ছোট ছোট। দেখো ক্যানভাসার গল্পে তিনটি মোট ক্যারেক্টার, হীরালাল, ভৈরব এবং কাত্যায়নী। ভৈরব এবং কাত্যায়নীর মধ্যে ঝামেলা, আর মধ্যে থেকে হীরালাল ওভার ক্যারেড হয়ে যাওয়ার জন্য সে তাদের পল্লীগ্রামে আসতে বাধ্য হয়েছিল, কারণ ফেরবার মতো বিকালের আগে বা সন্ধ্যার আগে ট্রেন ছিল না, যার ফলেই তাকে এই গ্রামে আসতে হয়েছিল। স্তোক বাক্য শব্দের অর্থ কি? স্তোক বাক্য শব্দের অর্থ হলো মিথ্যা আশ্বাস। পতিব্রতা শব্দের অর্থ কি? পতিব্রতা শব্দের অর্থ হলো স্বামীর সেবাকে পুণ্যব্রত হিসাবে যে নারী গ্রহণ করে সেই নারীকেই পতিব্রতা বলা হয়। হীরালাল মাজনের কি কি গুণের কথা বলেছিল? হীরালাল মাজনের অনেক গুণের কথা বলেছিল, তার মধ্যে কয়েকটি হলো এই মাজন ব্যবহার করলে দাঁতে পোকা ধরা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ ইত্যাদি সব দূর হয়ে যায়। ক্যানভাসার শব্দের অর্থ কি? ছোট ছোট প্রশ্ন বলছি তোমাদের কাছে কিন্তু, হ্যাঁ। ক্যানভাসার শব্দের অর্থ হলো ফেরিওয়ালা বা হকার, যারা গাড়িতে, বাসে বা ট্রেনে যাত্রীদের কোনো কিছু কেনার জন্য সাহায্য মানে প্রার্থনা করে থাকে, মানে বিক্রি করে থাকে বাসে, ট্রেনে, গাড়িতে ইত্যাদি বিভিন্ন জায়গায়, তারাই হলো ক্যানভাসার। এক কথায় ফেরিওয়ালা। বলা বাহুল্য দৃশ্যটি নয়নাভিরাম নয়। দৃশ্যটি নয়নাভিরাম কেন ছিল না? গ্রামের পথ ছিল সেই জায়গাটাতে, খালি মাথায় তার তেল, মানে এটা কার? ভৈরবের কথা বলছি আমি। তার মেজাজ ছিল চড়া, আর তার সাথে একটা নিমের ডাল ভেঙে সে দাঁতন করছিল। এই যে একটা টোটাল পরিপূর্ণ যে একটা ছবি দাঁড়াচ্ছে, এই ছবিটা মোটেই ভালো ছিল না। বুজরুকি শব্দের অর্থ কি? দেখো বুজরুকি শব্দের অর্থ হলো বোকা বানানো। ভৈরব এই কথাটি হীরালালকে বলেছিল যে আমাকে কোনো বুজরুকি মারবেন না মশাই, মানে গ্রামের লোক পেয়ে আপনি আমাকে কোনো রকম ভুলভাল জিনিস বিক্রি করবেন না বা কোনো ভুল তথ্য দিয়ে বোঝাবেন না, এই জন্যই বুজরুকি শব্দটি ব্যবহৃত হয়েছিল। জুয়াচোর শব্দের অর্থ কি? দেখো জুয়াচোর শব্দের অর্থ হলো ঠকবাজ, যারা মানুষকে প্রলুব্ধ করে বা লোভ দেখিয়ে ঠকায়। জুয়াচোরের দল, যারা জুয়াচুরি করে তারা মানুষকে সর্বস্ব হরণ করে নেয়, মানুষকে ঠকিয়ে তার হাতে যা কিছু থাকে সবকিছু হরণ করে নেওয়াই হলো জুয়াচোরদের আসল লক্ষ্য। গ্রাসাচ্ছাদন জোটানোই দুষ্কর, সেখানে আবার মাজন। এই যে গ্রাসাচ্ছাদন কথাটি বলেছিল, এই গ্রাসাচ্ছাদন শব্দের অর্থ কি? দেখো গ্রাসাচ্ছাদন শব্দের অর্থ হলো খাওয়া পড়া জোটানো। কিন্তু তদাপেক্ষা আরো একটি আশ্চর্যজনক ঘটনা ঘটলো। আশ্চর্যজনক ঘটনাটি কি ঘটলো? দেখো আশ্চর্যজনক ঘটনাটি ঘটলো, হীরালালের যে বাঁধানো দাঁত ছিল, তার যে চুলে কলপ করা ছিল, তার যে মোচেও কলপ করা ছিল, এগুলি প্রথমে ভৈরব বুঝতে পারেনি, কিন্তু তার গণ্ডদেশে যখন চর মেরে তাকে ফেলে দিয়েছিল তখন তার নকল সবকিছু বেরিয়ে এসেছিল। এটাকেই কিন্তু আশ্চর্যজনক ঘটনা বলা হয়েছে। এবার আমরা পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেদিকে এগিয়ে যাব। এর পরে রয়েছে নাম গল্প। সেই নাম গল্পে আমরা অসীম চৌধুরীকে পাই, অসীম চক্রবর্তীকে পাই, দুটি অসীমকে পাই। এবং অসীমের যে কাকা বিষ্ণু কাকা, সেই বিষ্ণু কাকা রেশনের দোকানের মালিক ছিল, মানে রেশনের দোকানে কাজ করত। এবং এই গল্পে আমরা মিসেস চৌধুরীকেও পাই এবং মিসেস চৌধুরীর দুটি সন্তানকেও পাই, নিপা এবং দীপা, এবং তার একটি বৃদ্ধা শাশুড়িকেও আমরা এই গল্পে পেয়ে থাকি। দেখো এখানে যে অসীম রয়েছে, সেই অসীম ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে এবং বিষ্ণু কাকা তাকে মিসেস চৌধুরীর বাড়িতে কাজ ঠিক করে দিয়েছিল।
অসীম দত্ত বাগানের শহীদ কলোনির একজন বাসিন্দা। বাড়িতে তার একটি অসুস্থ মা রয়েছে। মা এবং অসীম দুজনের মিলেই তাদের সংসার, তাদের পরিবারে আর কেউ ছিল না। এবার এই ঘটনাটি মোটামুটি ঠিকঠাকই চলছিল, কিন্তু যখন মিসেস চৌধুরীর বাড়িতে অসীম পৌঁছয় তখনই শুরু হয় আসল এই ঘটনা। মানে সেখানেও অসীম চৌধুরী নামক একজন ব্যক্তি ছিল যিনি কিছুদিন আগে মারা গিয়েছেন, এবং যার ফলে তারা এই চাকরের নাম অসীম রাখতে কিন্তু দ্বিধাগ্রস্ত হয়েছিল, এবং তার নাম রাখা হয়েছিল ঠাকুর দেবতার নাম করে গোবিন্দ, যে নামটি মোটেও অসীমের পছন্দ ছিল না। এবং সেই কারণে অসীম একটু অন্যমনস্ক থাকতো, মাঝে মাঝে বাড়িও চলে আসতো মায়ের কাছে তার নামটি শোনার জন্য। এবং তারপর যখন মিসেস চৌধুরী তার সাথে একটি খারাপ ব্যবহার করে, মানে খারাপ ব্যবহার বলতে বকা দিয়েছিল, তখন অসীমের একটু মন খারাপ হয়ে যায়। তারপর বৃদ্ধাটি বুঝতে পারে যে না, আমরা এটা খুব খারাপ করছি অসীমের সাথে। তারপর তিনি বলেছিল যে তার বৌমা যখন থাকবে না তিনি অসীমকে তার আসল নাম ধরেই ডাকবেন, সে যেন মন খারাপ না করে। এটাই মূলত আমি খুবই সংক্ষেপে গল্পটি বললাম তোমাদের কাছে। অসীমকে মিসেস চৌধুরীর বাড়িতে কি কি কাজ করতে হতো না বলতো? অসীমকে মিসেস চৌধুরীর বাড়িতে জল তোলা, বাসন মাজা আর ঘরদোর মোছা ইত্যাদি কাজ করতে হতো না, কারণ তার জন্য আলাদা করে ঝি রাখা ছিল। তাহলে এবার প্রশ্ন আসছে, অসীমকে কি কি কাজ করতে হয়? অসীমকে রেশন তোলা, বাজার করা, ঘরদোর ঝাড়া মোছা করা, মানে এইগুলো কাজ অসীমকে করতে হতো। সরি, একটা জিনিস ভুল হয়েছে, ঝি কিন্তু ঘরদোর ঝাড়া মোছার জন্য রাখা হয়নি, সেই কাজটি কিন্তু অসীমকেই করতে হতো। মিসেস চৌধুরীর বাড়ি কোথায় ছিল যদি প্রশ্ন আসে? মিসেস চৌধুরীর বাড়ি ছিল বিটি রোডের ধারে যে সরকারি হাউজিং এস্টেট, সেই সরকারি হাউজিং এস্টেটের 3 তলার ফ্ল্যাটে মিসেস চৌধুরীর বাড়ি ছিল। মিসেস চৌধুরীর মেয়ে দুটো কোন স্কুলে পড়তো? মিসেস চৌধুরীর মেয়ে দুটো ইংরেজি মাধ্যমের একটি মিশনারি স্কুলে পড়তো। দুটি মেয়ে কোন কোন ক্লাসে পড়তো? দেখো, প্রথম যে মেয়েটি, সেই মেয়েটি পড়তো ক্লাস 7-এ, আর দ্বিতীয় মেয়েটি পড়তো ক্লাস 5-এ। আর দুই চোখ ছলছল করে উঠলো। এখানে কার দু চোখ ছলছল করে উঠলো? মিসেস চৌধুরীর বৃদ্ধা যে শাশুড়ি ছিল, সেই শাশুড়ির দুই চোখ ছলছল করে উঠলো। বললে তো অনেক বলা হয় প্রশ্ন, কিন্তু এত বলার সময় নেই, তোমরা একটু বিষয়বস্তুটা পড়ে নেবে। এবার আমরা পরবর্তী গল্পটির দিকে এগিয়ে যাই। এবার আমরা অসহযোগী গল্প নিয়ে আলোচনা করব। দেখো, এই অসহযোগী গল্পটিতে আমরা দেখতে পাই হর্ষনাথকে, রমেনকে, সূর্যপদকে, মানে এগুলি হচ্ছে মেন ক্যারেক্টার। এছাড়াও আরো অনেকে রয়েছে, তোমার আরো যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলি হচ্ছে পার্শ্ব চরিত্র। সেই পার্শ্ব চরিত্র ক্যারেক্টারগুলি তেমন ইম্পর্টেন্ট নয়। অনাথবাবু আছে তার মধ্যে, রমেনের মা রয়েছে, ইত্যাদি আরো বিভিন্ন ক্যারেক্টার রয়েছে, সেগুলি নিয়ে অতটা ইম্পর্টেন্ট নয়। মেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে রমেন, হর্ষনাথ, সূর্যপদ। তাহলে দেখে নেই, চলো দুই একটি প্রশ্ন। রমেন কে? রমেন হলো ধনেশগঞ্জের মস্ত বড় আড়তদার হর্ষনাথের একমাত্র ছেলে। হর্ষনাথ তার ছেলেকে কোথায় পাঠিয়েছিল? হর্ষনাথ তার ছেলেকে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে কলকাতায় পাঠিয়েছিল, যে সূর্যপদ একটু স্বদেশী টদেশী করতেন, এবং এই স্বদেশীতে করার ফলেই তিনি রমেনকে কিন্তু সঠিক পথে চালনা করেছিলেন, এবং রমেন দুরন্ত থেকে শান্ত হয়ে গিয়েছিল। দেখো, প্রথমে রমেনের মা এই সূর্যপদর কাছে পাঠাতে একটু অস্বীকার করেছিল, কারণ তিনি সূর্যপদর কাছে পাঠাতে এর কারণেই চায়নি যে তিনি ভাবছিলেন ছেলেকে বিগড়ে না দেয়, মানে ছেলের মাথাটাই নষ্ট না করে দেয়। এবং পরিশেষে আমরা দেখতে পাই সেটাই কিন্তু হয়েছে। রমেন তার বাবার মতো না হয়ে একটি স্বদেশী পরিচালনায়, যে একটি ভদ্র নম্র ভদ্র একটি সন্তান যে গরিবদের জন্য ভাবনা চিন্তা করে, সেই রকমই তৈরি হয়েছিল, যেটি হর্ষনাথের মোটেই পছন্দ ছিল না। রমেন কাকে মেরে রক্তারক্তি করে দিয়েছিল? রমেন ম্যাজিস্ট্রেটের ছেলেকে মেরে রক্তারক্তি করে দিয়েছিলেন, যার ফলেই তার বাবা তার পিস্তুত ভগ্নিপতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আধার নেমে এলো রমেনের মুখে। কেন আধার নেমে এসেছিল রমেনের মুখে? দেখো, রমেন যে আশেপাশের গরিব যারা ব্যক্তি ছিল, যারা না খেতে পেয়ে মারা যাচ্ছিল, তাদেরকে বলেছিল দিন 7 মতো রমেন তাদের বাড়িতে
তাদেরকে খাওয়াবে, রমেন তার বাড়িতে তাদেরকে খাওয়াবে। কিন্তু প্রথম দিন খাওয়ানোর ফলেই পরে আর কি রমেনের বাবা এসে যখন তাদেরকে তাড়িয়ে দেয় এবং ভাড়ারের চাবিটি তিনি নিজের দখলে নিয়ে নিয়েছিল, তখনই রমেনের মুখে আধার নেমে এসেছিল। তার একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে এই অসহযোগী গল্পে কাকে অসহযোগী বলা হয়েছে? দেখো, অসহযোগী গল্পে হর্ষনাথের পুত্র রমেনকে অসহযোগী বলা হয়েছে। কেন তাকে অসহযোগী বলা হয়েছে? যেহেতু হর্ষনাথের চরিত্র মতো, মানে হর্ষনাথের যেমন চরিত্র ছিল সেই চরিত্র অনুযায়ী রমেন তাকে সহযোগিতা করেনি, তাই রমেনকে অসহযোগী বলা হয়েছিল। আরো অনেক প্রশ্ন রয়েছে, কুইট করলাম সেগুলোকে, সবগুলো তো বলা সম্ভব না। এবার আমরা পরবর্তী গল্পের দিকে এগিয়ে যাব। এবার আমরা শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে কথক প্রথমে একটি পাথরকে লাথি মারলেও পরে ধীরে ধীরে পাথরটি কিভাবে একটি দেবতার পর্যায়ে চলে গিয়েছিল সেটাই হলো মূলত এই গল্পের মূল উপজীব্য বিষয়। যেই পাথরটিকে উঠিয়ে তিনি একটি পাশে রেখেছিলেন, সেই পাথরটি একজন লোভী ব্যক্তি অশ্বত্থতলায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিল এবং তারপরে ধীরে ধীরে সেখানে মন্দির হয়, তারপর সেখানে সাধু সন্ন্যাসীর ভিড় হয়। তারপর যখন গ্রামে মরক শুরু হয়েছিল তখন সেই বাবার চরণামৃত খেয়ে নাকি সবাই সুস্থ হয়ে গিয়েছিলেন। এবং লেখক বা কথক যাই বলো না কেন, প্রথমে তিনি বিশ্বাস করতে না চাইলেও পরে ভগবানের কাছে কিভাবে নত স্বীকার করে নিজেকে ভগবানের কাছে বিলিয়ে দিয়েছিল, সেই ঘটনাটি হলো এই দেবতার জন্ম গল্পের মূল উপজীব্য বিষয়। মহা সমারোহে তিনি এখানে বিরাজ করছেন। কে মহা সমারোহে কোথায় বিরাজ করছেন? যে নুড়ি পাথরটির কথা বলা হয়েছে সেই নুড়ি পাথরটি অশ্বত্থ তলায় মহা সমারোহেই বিরাজ করছিলেন। দিব্যি বিনিপুজির ব্যবসা ফাঁদা হয়েছে, এখানে কে কাকে বলেছিল? দেখো, কথক সেই যে অনুসন্ধাত্রী ব্যক্তিটি ছিল সেই অনুসন্ধাত্রী ব্যক্তিটিকে একথা বলেছিল। কারণ একটি মন্দির বা মসজিদ তুমি যেটি প্রতিষ্ঠা করো না কেন সেখানে কাউকে বলতে হয় না যে আমার এই টাকাটি লাগবে। লোকে এসে নিজে থেকেই ঈশ্বরকে বা যাকেই হোক, যেই ঠাকুরই থাকুক না কেন, তাকে খুশি করার জন্য প্রণামী দান করেন এবং এই প্রণামীটা ঈশ্বর বা কেউ নেয় না, তো এটা সাধারণত সেখানকার পূজারীরাই নিয়ে থাকে। এবং সেই যে অনুসন্ধানী ব্যক্তিটি তিনি সেখানকার মানে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, যার ফলেই কথক মনে করেছেন যে দিব্যি বিনিপুজির ব্যবসা ফাঁদা হয়েছে এবং এই কথাটি বলেছিলেন কথক তাকে। এই যে বসন্ত রোগ দেখা দিয়েছিল সেখান থেকে বাঁচতে আমাদের কথক কি কি করেছিল? দেখো, তিনি যখন প্রথম জানতে পারলেন যে গ্রামে বসন্ত রোগ দেখা দিয়েছে, প্রথমে তিনি মেডিকেল কলেজের দিকেই যাচ্ছিলেন, কিন্তু বন্ধুর সাথে দেখা হওয়ায় প্রথমে তিনি হোমিওপ্যাথিক যে ভেরিওলিনাম 200 ওষুধটি সেটির কথা তার বলেছিল বন্ধু, সেটি নিয়েছিল। তারপরেও তার বিশ্বাস হয়নি, তারপরে কবিরাজি সেখানে যে ওই গাছগাছড়ার যে ছাল ইত্যাদি বাটার শেকড়, সেই কন্টিকারি শেকড় সেটি নিলেন। তারপরে মায়ের কাছে গিয়ে বলল, মায়ের কাছ থেকে হরিতকি তাবিজ টাবিজ ইত্যাদি বানলেন, কিন্তু তাতেও হয়নি। তারপরে টিকা নেওয়ার ওদিকে যাচ্ছিলেন, কিন্তু সব কিছু করেও শেষ পর্যন্ত তিনি কিন্তু সেই নুড়িটির যে চরণামৃত সেই চরণামৃত তিনি পান করেছিলেন। এবার আমরা নীল মানুষের কাহিনী যে গল্পটি রয়েছে সেই নীল মানুষের কাহিনী গল্পটি একটু দেখে নেব। এখানে চিত্রা, রণজয়, পাপু এই ক্যারেক্টারগুলি রয়েছে, এছাড়াও তার কাকা, তার মা মানে চিত্রার ইত্যাদি রয়েছে এবং ভিন গ্রহ থেকে আসা কিছু প্রাণী। আমি আগেই বলছি এটা প্রাণী হবে, কোনো মানুষ নয়। ভিন গ্রহে যে মানুষ থাকে তুমি গ্যারান্টি কিভাবে দিবে? মানুষ লিখবে না, ভিন গ্রহের প্রাণী লিখবে। তাদের ছোঁয়ার স্পর্শে রণজয় একটি দৈত্যাকার মানুষে পরিণত হয়, যে মানুষকে দেখে তার বাবা পর্যন্ত ভাবছিল যে সে দৈত্য হয়ে গেছে, মানে ভূত হয়ে গেছে, এবং মৃত্যুর পরেও তাদের বাড়িতে তাদেরকে জ্বালাতে এসেছে। এই কারণে রণজয়কে কিন্তু বের করে দিয়েছিল তার বাবা। এবং সে যখন পাপুদের বাড়ির বাগানে লুকিয়ে থাকে, পাপু প্রথম তাকে দেখেছিল এবং ভয় পেয়ে দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে আনে। চিত্রা সে তাকে দেখে অজ্ঞান হয়ে যায়। চিত্রাকে যখন সে তুলে নিয়ে যাচ্ছিল রণজয়, তখন তার কাকা পাড়া প্রতিবেশীকে ডেকে এনে তার উপর চড়াও হয়, কিন্তু রণজয়ের শক্তির সাথে তো তারা পেরে ওঠে না, তো যার ফলে পটপট করে সেই লাঠিগুলি ভেঙে দেয় এবং তারপর সেটি নিয়ে অনেক রকম কথা
হতে থাকে গ্রামে, যে কেউ বলে দৈত্য এসেছে, কেউ বলে তার মূলোর মতো দাঁত, মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা। কেউ আবার বলেছিল একটি তান্ত্রিক নাকি মরা মানুষকে তোমার কবর থেকে জাগিয়ে তুলেছে। এই ধরনের কথা কিন্তু চলতে থাকে। পরিশেষে রণজয় একটি পাড়ার মধ্যে ঢোকে এবং সেখানে একটি বাড়িতে ঢুকে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করে, এবং তারপর সেই বাড়িতে দুটি চোর প্রবেশ করে, হেবো এবং আরেকটির নাম আমরা জানি না। সেই চোর দুটিকে কিভাবে পরাস্ত করে, মানে শায়েস্তা করে উঠোনে বেঁধে ফেলে রেখে এসেছিল, সেটাই হলো এই গল্পের মূল উপজীব্য বিষয়। পাপু কোথায় গিয়েছিল? পাপু তাদের বাড়ির পেছনে যে আম বাগান ছিল, সেই আম বাগানে বল খুঁজতে গিয়েছিল। চিত্রা কে? চিত্রা হলো পাপুর দিদি, এবং পাশের গ্রামের রণজয়ের সাথে চিত্রার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিন আগে রণজয় তাদের পাড়া থেকে, মানে রণজয় তার বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল বা গায়েব হয়ে গিয়েছিল। পাপুদের পাড়ার নাম কি? পাপুদের যে গ্রাম, সেই গ্রামের নাম ছিল নিশানপুর। মনে রাখবে, সেই গ্রামের নাম ছিল নিশানপুর। আরেকটি প্রশ্ন বলি, রণজয়ের চেহারা কেমন হয়ে গিয়েছিল? দেখো, রণজয় একটি বিশাল দৈত্যে পরিণত হয়ে গিয়েছিল। গায়ের রং ছিল গাঢ় ঘন নীল। দেখলে মনে হবে কে যেন জানলা দরজা রং করার রং দিয়ে তাকে গায়ের রং করে দিয়েছে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর বিশাল বড় একটা মাথা। ভিন গ্রহের যে প্রাণীরা ছিল, সেই প্রাণীরা কিসে ভয় পেত? ভিন গ্রহের প্রাণীরা মূলত জল দেখে ভয় পেত, তারা জলের কাছাকাছি যেত না। দুটি চোরকে রণজয় কোথায় রেখে দিয়ে আসলো? দুটি চোরকে রণজয় যেই বাড়িতে খিচুড়ি খেতে সে ঢুকেছিল, সেই বাড়ির উঠানে বেঁধে তার পাশে একটি চিঠি লিখে, সেই চিঠিকে ইট দিয়ে চাপা দিয়ে রণজয় এসেছিল। এবার আমরা তারপরের যে গল্পটি রয়েছে সেই গল্পের দিকে এগিয়ে যাব। এবার আমরা গন্ধটা খুব সন্দেহজনক যে গল্পটি রয়েছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, সেই গন্ধটা খুব সন্দেহজনক গল্পটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে দোমোহনী নামে একটি পাড়া রয়েছে, যেই পাড়ায় এই গন্ধটা চারিদিকে ছড়িয়ে থাকে। এই দোমোহনী নামক জায়গাটির লোকেরা এই গন্ধটা পায় না, কিন্তু হঠাৎ করে কেউ যদি সেই জায়গায় গিয়ে পৌঁছয়, তাহলেই তারা সেই গন্ধটা পেয়ে থাকে, যেমন দাদামশাইয়ের বাবা পেয়েছিল। দাদামশাই কোথায় কাজ করতেন? দাদামশাই রেল কোম্পানিতে গার্ডের কাজ করতেন। একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কোন বিষয়ে? দেখো, দোমোহনীতে যাওয়ার পর আশেপাশের পাড়ার লোকজন যে বিষয়টিতে হুঁশিয়ার করে দিয়ে যেতেন, সেই বিষয়টি হলো, বলে যেতেন বারবার যে দেখে শুনে কাজের লোক রাখবে, কোনটি লোক কোনটি লোক নয় সেটি একটু ঝাঁঝিয়ে নেবেন বা বাজিয়ে নেবেন। হট করে যাকে তাকে কাজে রাখবেন না। কিন্তু কে মানুষ নয়, ব্যাপারটি খোলসা করে কেউ দিদিমাকে বলতো না, সবাই কেমন জানি আবছা ভাবে বলে যেত। মা আকাশ পাতাল ভাবতে থাকলেন। দিদিমা কাকে নিয়ে আকাশ পাতাল ভাবতে থাকলেন? দেখো, দিদিমা কমলা নামের যে কাজের লোকটি ছিল, কাজের মহিলাটি, সেই কাজের মহিলাটিকে নিয়ে আকাশ পাতাল ভাবতে থাকলেন। প্রফেসর ভট্টাচার্য কে ছিলেন? দেখো, প্রফেসর ভট্টাচার্য ছিলেন একজন বিখ্যাত ম্যাজিশিয়ান, যিনি দোমোহনীতে ম্যাজিক দেখাতে এসেছিলেন। তিনি কি কি ধরনের খেলা দেখাতেন? প্রফেসর ভট্টাচার্য যেহেতু একটি বড় মাপের ম্যাজিশিয়ান ছিলেন, তিনি দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা প্রভৃতি খেলা দেখাতেন। কোন খেলাতে আশ্চর্য ঘটনা ঘটেছিল? দেখো, আগুন খাওয়ার খেলাতে আশ্চর্য ঘটনা ঘটেছিল। আগুন খাওয়ার খেলাটি হওয়ার পরে প্রফেসর ভট্টাচার্য যখনই হা করে কিছু বলার চেষ্টা করতেন, তখনই তার মুখ দিয়ে ড্রাগনরা যেরকম আগুন বের করে না, সেরকম তার মুখ দিয়ে আগুনের হলকা বের হতো। মশাই, রহস্যটা একটু খুলে বলবেন, কে কাকে কথাটি বলেছিল? দাদামশাইয়ের বাবা সমাদ্দার বাবুকে এই কথাটি বলেছিলেন। এবার আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করব, শেষ গল্প লোকটি, হুমায়ুন আহমেদের লেখা, সেই গল্পটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আজহারউদ্দিন খান নামে একটি ব্যক্তি রয়েছে, যিনি কৃপণ ব্যক্তি। তার অনেক বড় বড় ফ্ল্যাট রয়েছে, কিন্তু তবুও তিনি একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার গেঞ্জি কারখানা ছিল, সেখান থেকে অনেক উপার্জন হতো, কিন্তু তিনি ছিলেন একটু কৃপণ স্বভাবের, যার ফলে সবাই তাকে খারাপ নজরে দেখলেও তিনি কিন্তু ওটা নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি। কিন্তু তিনি ছিলেন একজন আদর্শবাদী এবং সৎ, এবং সেই কারণেই একটি যুবক তার কাছে
একটি অনেক দামি, প্রায় 50 লক্ষ টাকা দামের একটি হীরা রেখে গিয়েছিল, এবং সেটি যখন তিনি নিতে আসেননি, তারপরে আজহারউদ্দিন খাঁ সেই হীরাটি তার নিজের কাছে রেখেই সেই দামে বা সমপরিমাণ মূল্যের অনেক জনহিতকর কাজ সমাজের জন্য করেছিলেন, এবং এটি এই গল্পের মূল উপজীব্য বিষয়। তারপরে অবশ্য হীরাটি সেই ছেলেটি নিয়ে গিয়েছিল। আজহারউদ্দিন খাঁ কে? দেখো, আজহারউদ্দিন খাঁ হলো একজন কৃপণ ব্যবসায়ী। তার বয়স 53 বছর। নবাবগঞ্জে তার 2টি গেঞ্জির কারখানা আছে। কারখানা থেকে তিনি মাসে অন্তত 70,000 টাকা ইনকাম করতেন বা উপার্জন করতেন। ঢাকা শহরে তার 3টি বড় বড় বাড়ি ছিল। তিনি সবকটি বাড়ি ভাড়া দিয়ে মালিবাগ নামক একটি জায়গায় 3 কামরা বিশিষ্ট একটি বাড়িতে তিনি নিজে ভাড়া থাকতেন। আজহারউদ্দিন খাঁ রাতের খাবার হিসাবে কি কি জিনিস খেতেন? দেখো, আজহারউদ্দিন খাঁ খুব অল্প পরিমাণে আহার করতেন। সেই অল্প পরিমাণে কি কি আহার করতেন? দেখো, 2টি ডিম সিদ্ধ, একটি কলা এবং একটি টোস্ট তিনি রাতে খেতেন। আজহারউদ্দিন খাঁর বাড়িতে কে এসেছিল রাত্রিবেলা? দেখো, 22-23 বছরের একটি যুবক আজহারউদ্দিন খাঁর বাড়িতে একটি হিরে নিয়ে এসেছিল। যে হিরেটি নিয়ে এসেছিল সেই হিরেটির একটু পরিচয় দাও। সেই হিরেটি ছিল পায়রার ডিমের থেকে একটু বড়, 125 ক্যারেটের হিরে, যা 1 কোটি টাকায় বিক্রি করার মতো ছিল। আজহারউদ্দিন খাঁয়ের ম্যানেজারের নাম কি ছিল? আজহারউদ্দিন খাঁয়ের ম্যানেজারের নাম ছিল মঈনুদ্দিন। আজহারউদ্দিন খাঁ খবরের কাগজে কিসের বিজ্ঞাপন দিয়েছিল? দেখো, যুবকটি 7 দিন বাদেই হিরেটি নিতে আসার কথা ছিল, কিন্তু অনেক দিন পার হয়ে গেল, 6 মাস হয়ে গেলেও হিরেটি কিন্তু যুবকটি নিতে আসে না, এবং সেই যুবকটির উদ্দেশ্যে হীরের কথাটি উজ্জ্ব রেখে আজহারউদ্দিন খাঁ একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। আজহারউদ্দিন খাঁ সমাজের জন্য কি কি কাজ করেছিলেন? আজহারউদ্দিন খাঁ হাসপাতাল বানিয়েছিলেন, স্কুল কলেজ বানিয়েছিলেন, রাস্তাঘাট বানিয়েছিলেন, মহিলাদের জন্য বিভিন্ন জনহিতকর কাজ তার মাথায় ঘোরাফেরা করছিল, সেগুলি তিনি বানিয়েছিলেন। দেখো, গল্প থেকে মূলত এই কয়টি। এবার আমরা কবিতা নিয়ে আলোচনা করব। এবারে আমরা মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব, বা সেই কবিতাটি সম্পর্কে একটু দেখে নেব। দেখো, মাইকেল মধুসূদন দত্ত এই যে বঙ্গভূমির প্রতি যে কবিতাটি, এই কবিতাটিতে তিনি বঙ্গজননীর প্রতি ক্ষমা চেয়ে নিয়েছেন, যে তিনি যৌবনে যে ভুলটি করেছিলেন সেই ভুলটি যেন বঙ্গমাতা বা বঙ্গজননী ক্ষমা করে দেন এবং তাকে যেন অমরত্ব দান করেন। এছাড়াও কবিতাটি সম্পর্কে ডিটেলস জানতে হলে তোমাদের প্লে লিস্টে ঢুকে কবিতাটি সম্পর্কে একটু দেখে নেবে, তাহলে তোমরা জানতে পারবে। তো চলো প্রশ্ন তাহলে 2-1টা দেখে নেই এই কবিতা থেকে। রেখমা দাসের মনে, বক্তা এখানে মা বলতে কাকে বুঝিয়েছেন বলতো? আলোচ্য অংশে মা বলতে এখানে সুজলা সুফলা যে বঙ্গভূমি রয়েছে সেই বঙ্গভূমিকেই মা বলে সম্বোধন করেছিলেন আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি এখানে দেশকে জননী রূপে তিনি শ্রদ্ধা জানিয়েছিলেন, দেশ মাতাকে তিনি মা হিসাবে ডেকেছিলেন। তারপর মনে করো শ্যামা জন্মদে, দেখবে কবিতাটির মধ্যে একটি জায়গায় রয়েছে শ্যামা জন্মদে। তো শ্যামা জন্মদে কথাটির অর্থ কি? দেখো, শ্যামা জন্মদে কথাটির অর্থ হলো শ্যামলা সুফলা যে জন্মভূমি রয়েছে সেই জন্মভূমিকে এখানে শ্যামা জন্মদে হিসাবে বর্ণনা করা রয়েছে, সুজলা সুফলা যে বঙ্গভূমি তাকেই শ্যামা জন্মদে বলা হয়েছে। এই কবিতায় মানুষ নামে একটি উল্লেখ আছে কথা। তো সেই মানুষ বলতে কি বুঝো বলতো? মানুষ শব্দের অর্থ কি এখানে? দেখো, কবি এখানে মানুষ বলতে তিব্বতের যে মানস সরোবর রয়েছে সেই মানস সরোবরের কথাই ব্যক্ত করেছেন। সেই মানস সরোবরে সবসময়ই পদ্ম ফুল ফুটে থাকে। তো কবি সেই মানুষের মনে বা সাধারণ জনগণের মনে সবসময় প্রস্ফুটিত হয়ে থাকতে চেয়েছিলেন। মধুময় তামরস, এই কথাটি কবি কেন ব্যবহার করেছেন এই কবিতায়, বা মধুময় যে তামরস কথাটি রয়েছে সেটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর দেখো, মধুময় তামরস শব্দটির অর্থ হলো মধুপূর্ণ যে নীল রঙের পদ্ম, সেই নীল রঙের পদ্ম হলো মধুময় তামরস। যেই নীল রঙের পদ্মটি মানস সরোবরে সারা বছর
ফুটে থাকে। কবির একান্ত বাসনা তিনি যেন সাধারণ মানুষের মনে এই সারা বছরের জন্য বা সারা জীবনের জন্য বিরাজ করে থাকেন। এ দেহ আকাশ বলতে কবি কি বুঝিয়েছেন? এ দেহ আকাশ বলতে কবি এখানে বোঝাতে চেয়েছেন কবির মানব দেহরূপী যে আকাশ, সেই মানব দেহরূপী আকাশকে। দেখো বঙ্গভূমির প্রতি থেকে তো আরো অনেক কিছুই বলা যায়, তো ওগুলো অন্যান্য ভিডিওতে তোমরা দেখে নিবে। এবার আমরা রবীন্দ্রনাথের লেখা সভ্যতার প্রতি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি সম্পর্কে একটু দেখে তারপর দু একটি প্রশ্ন আলোচনা করব। সভ্যতার প্রতি যে কবিতাটি রয়েছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পুরাতন দিনকে আবার ফিরে পেতে চেয়েছেন, মানে সেই যে গাছে ঢাকা যে বৃক্ষ ছায়াযুক্ত যে অঞ্চল রয়েছে, মানে যেখানে পূর্ণ ছায়ারাশি ঝরে পড়ে, সেই বৃক্ষ ছায়াযুক্ত দিনগুলিকেই আবার রবীন্দ্রনাথ ঠাকুর ফিরে পেতে চেয়েছেন এবং তার বদলে তিনি ইট কাঠ পাথরে তৈরি এই যে নগর সভ্যতা, সেই নগর সভ্যতাকে তিনি আবার ফিরিয়ে দিতে চেয়েছেন। নিষ্ঠুর সর্বগ্রাসী কাকে বলা হয়েছে? এই কবিতায় নিষ্ঠুর সর্বগ্রাসী বলে একটা ওয়ার্ড রয়েছে, সেটি কাকে বলা হয়েছে? দেখো, ইট কাঠ পাথরের যে নিষ্ঠুর যে সভ্যতা, সেই সভ্যতাকেই এখানে, মানে আমি বলতে চাইছি যে নগর সভ্যতা ইট কাঠ পাথরের সেই নগর সভ্যতাকেই নিষ্ঠুর সর্বগ্রাসী বলা হয়েছে। নিবার ধান্যের মুষ্টি বলতে কি বোঝো বলতো? নিবার ধান্যের মুষ্টিটা কি? নিবার ধান্যের মুষ্টি বলতে যে এক ধরনের তুরি ধান হয়, তোমরা দেখেছো কিনা আমি জানি না, তুরি ধানের মুষ্টিকেই নিবার ধানের মুষ্টি বলা হয়। একটু শুনতে হয়তো ভুল হবে তোমাদের, উড়ি ধানের মুষ্টি, এটা তুরি নয়, কিন্তু উড়ি ধানের মুষ্টিকেই নিবার ধানের মুষ্টি বলা হয়। তারপর মনে করো বল্ক বসন বলতে কি বোঝো? বল্ক বসন বলতে বলা হয়ে থাকে গাছের ছালরূপ বসন, মানে আগেকার দিনে যারা বনে জঙ্গলে বাস করত তারা গাছের ছালকে তাদের মানে কাপড়, জামা কাপড় হিসেবে ব্যবহার করত বা বসন হিসেবে ব্যবহার করত। এই যে ছাল বাকলা ইত্যাদি দিয়ে যে বসন তৈরি করা হতো তাকে বলা হবে বল্ক বসন। পক্ষের বিস্তার বলতে কি বোঝো? উত্তর হবে পক্ষের বিস্তার বলতে কবি এখানে ডানার বিস্তারকে বলা হয়েছে। দেখো, ডানা দিয়ে তুমি যতটা বিস্তার করতে পারবে, মানে তুমি যতটা ছড়িয়ে উঠতে পারবে, ততটাই তুমি মুক্ত আকাশে স্বাধীনভাবে উঠতে পারবে। তো কবি এখানে মুক্ত আকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোকেই তুলে ধরতে চেয়েছিলেন। পাষাণ পিঞ্জর বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? পাষাণ পিঞ্জর বলতে কবি এখানে ইট কাঠ পাথরের যে দেওয়াল রয়েছে বা ইট কাঠ পাথরের যে নগর সভ্যতা রয়েছে, সেই নগর সভ্যতাকে পাষাণ পিঞ্জর হিসাবে তুলনা করেছেন। জগতের হৃদয় স্পন্দন বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? দেখো উত্তর, জগতের হৃদয় স্পন্দন বলতে সমগ্র জীব জগতের, মানে সমগ্র নিখিল বিশ্বের যে হৃদয়ের যে স্পন্দন, সেই হৃদয়ের স্পন্দনকেই জগতের হৃদয় স্পন্দন হিসাবে কবি এখানে ব্যাখ্যা করতে চেয়েছেন। এবারে আমরা কুলি মজুর যে কবিতাটি রয়েছে সেই কুলি মজুর কবিতাটি থেকে সামান্য কিছু প্রশ্ন উত্তর দেখে নিব। দেখো, কুলি মজুর এই যে কবিতাটি রয়েছে এখানে কাজী নজরুল ইসলাম একদিন ট্রেনে উঠতে গিয়ে একটি কুলিকে এক বাবু সাহেব ধাক্কা মেরে মাটিতে ফেলে দিছিল। তারপর কবির চোখে জল ফেটে আসে এবং তারপর থেকে কবি এই যে কুলিরা যে নির্যাতিত হচ্ছে, শুধু কুলি নয় সাধারণ শ্রমজীবী মানুষরা যে নির্যাতিত অত্যাচারিত হচ্ছে, সেই দুঃখের কথা কবি এই কবিতায় তুলে ধরেছেন এবং তার সাথে এটাও কবি আশা করেছেন যে একদিন তাদের সময় ফিরবেই, তাদের একদিন ভালো শুভ দিন আসবেই, এই আশা রেখে কবি এই কবিতাটি শেষ করেছিলেন। দেখো, দু একটি প্রশ্ন না বললেই নয়, সেই প্রশ্নগুলি হলো, আলোচ্য কবিতায় কবি দুর্বল বলতে কাদের বুঝিয়েছেন বলতো? আলোচ্য কবিতায় কবি দুর্বল বলতে সমাজের তথাকথিত যারা পিছিয়ে পড়া শ্রেণীর লোক, মানে পিছিয়ে নির্যাতিত শ্রেণীর লোক, যারা লাঞ্ছিত শোষিত, যাদের উপর চিরকাল অত্যাচার হয়ে এসেছে, তাদেরই কবি এখানে দুর্বল হিসাবে বর্ণনা করেছেন। আচ্ছা বলতো, দধিচি কে? দধিচি সম্পর্কে তোমরা জানো? দধিচি হলো একজন মুনি, তিনি অনেক
পুরাকালের একজন মুনি, তিনি বৃত্তাসুর নামক একটি অসুরকে বধ করার জন্য দেহত্যাগ করেছিলেন এবং নিজের অস্থি দিয়ে একটি অস্ত্র তখন তৈরি হয়েছিল তার অস্থি দিয়ে, এবং সেই অস্থি দিয়ে যে অস্ত্র তৈরি হয়েছিল সেই অস্ত্র দিয়ে বৃত্তাসুর নামক অসুরটিকে হত্যা করা হয়েছিল। এই দধিচি মুনি হলো সেই বৃত্তাসুর নামক অসুরের হত্যাকারীর জন্য যিনি দেহ দান করেছিলেন তিনি। বাষ্প শকট বলতে কি বোঝো? আরেকবার বলে দিচ্ছি, বাষ্প শকট বলতে কি বোঝো? উত্তর হবে বাষ্প চালিত স্টিম চালিত যে শকট বা মোটর গাড়ি, সেই মোটর গাড়িগুলোকে বলা হয় বাষ্প শকট। সেই মোটর গাড়ি বাস, ট্রাম, ট্রেন, জাহাজ ইত্যাদি বিভিন্ন জিনিস হতে পারে। একটি লাইন ছিল, ঠুলি খুলে দেখো প্রতি ইটে লেখা আছে। এখানে ঠুলি খুলে দেখো, ঠুলি যে কথাটি বলতে চেয়েছেন কবি, সে ঠুলি বলতে কি বোঝাতে চেয়েছেন? ঠুলি শব্দের অর্থ হলো বাঁধন। দেখো, তোমার চোখে যদি বাঁধন থাকে তুমি কিন্তু কিছুই দেখতে পাবে না। কবি এখানে চোখের বাঁধনকে খুলে পুনরায় দেখবার কথা বলেছেন। ঠুলি খুলে কবি কেন দেখতে বলেছেন? দেখো, সমাজের যারা সুবিধাভোগী মানুষ, সেই সুবিধাভোগী মানুষদের চোখের উপর একটা আস্তরণ বাঁধা রয়েছে। সেই আস্তরণ বা ঠুলিকে খুলে কবি সুবিধাভোগী মানুষদের দেখতে বলেছেন যে দেখো, তোমরা সমাজের এই শ্রমিক শ্রেণীর উপরে কি ধরনের নির্যাতন হচ্ছে, তোমরা খুব তাড়াতাড়ি সেই নির্যাতন বন্ধ করো, না হলে শ্রমিক শ্রেণীরা প্রতিবাদে নামবে এবং তাদের ন্যায্য অধিকার তারা কিন্তু বুঝে নেবে। প্রভাতের নবারুণ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, প্রভাতের নবারুণ, প্রভাত বলতে আমরা জানি সকাল, আর নবারুণ বলতে, নবারুণকে যদি সন্ধি বিচ্ছেদ করো তো হচ্ছে নব যোগ অরুণ। নব মানে নতুন, অরুণ মানে সূর্য। তাহলে সকালের যে নতুন সূর্য, সেই নতুন সূর্যকেই বলা হয়েছে এখানে প্রভাতের নবারুণ। তারপর মনে করো লালে লাল হয়ে গেছে। এই লালে লাল হয়ে যে শব্দটি ব্যবহার করেছেন, এই শব্দটি ব্যবহার করে কবি কি বোঝাতে চেয়েছেন? কবির মতে দেখবে যখন নতুন সূর্য উঠে তখন দেখবে সেটি লাল রং হয়ে ওঠে। তো সেই নতুন একটি দিনের সূচনা হতে চলেছে, যেই দিনগুলিতে সমাজের শোষিত শ্রেণীরা আর শোষিত হবে না, তাদের ন্যায্য অধিকার তারা বুঝে নেবে। যদি এই ন্যায্য অধিকার বুঝে নিতে গিয়ে যদি তাদের রক্তক্ষরণ করতে হয়, সেটাতেও তারা রাজি। তাই এই রক্তের রং যেহেতু লাল, কবি বলেছেন রক্তক্ষরণের মাধ্যমেই নতুন দিনের সূচনা আসবে, এবং তাই তিনি নতুন সূর্যের বা লালের লাল হয়ে এই কথাটি এখানে উল্লেখ করেছিলেন। এবার আমরা জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটি একটু দেখে নেব। দেখো, জীবনানন্দ দাশ এই কবিতায় বাংলাকে এতটাই ভালোবেসেছিলেন যে তিনি পুনরায় এই বাংলায় জন্মগ্রহণ করতে চেয়েছেন, নতুনভাবে বাংলাকে আস্বাদন করবার জন্য। যেহেতু কবি জন্মান্তরে বিশ্বাসী ছিলেন, তাই কবি মানুষ হয়ে যদি নাও জন্মগ্রহণ করেন, কবি শঙ্খচিল, শালিক, বক আরো বিভিন্ন রয়েছে, 8-9টা রয়েছে, তো সেই হিসেবেও কবি জন্মগ্রহণ করে এই বাংলার রূপ রস গন্ধকে তিনি আস্বাদন করতে চেয়েছিলেন, এবং এটাই মূলত এই কবিতার মূল উপজীব্য বিষয়। দুই একটি প্রশ্ন আমরা এখান থেকে এবার দেখে নেব। হয়তো মানুষ নয়, এ কথাটি কবি কেন বলেছিলেন বলতো? মানুষ বারবার জন্মগ্রহণ করে, মানুষ হয়ে জন্মগ্রহণ না করলেও সে অন্য প্রাণী হিসাবেও জন্মগ্রহণ করতে পারে, কারণ কবি জন্মান্তরে বিশ্বাসী ছিলেন। তাই কবি যেহেতু বাংলাকে এতটাই ভালোবেসেছিলেন, তাই কবির বিশ্বাস শঙ্খচিল, শালিক, হাঁস, কাক, কিশোরী, তারপর মনে করো শিশু ইত্যাদি বিভিন্ন রূপে তিনি আবার এই বাংলায় ফিরে আসবে। মানুষ হিসেবে নাও আসতে পারে, অন্যান্য বিভিন্ন জীবজন্তু হিসাবেও তিনি এই বাংলায় ফিরে আসতে পারেন। এই জন্যই বলেছিল হয়তো মানুষ নয়, অন্য রূপেও তিনি এই পৃথিবীতে আবার ফিরে আসবেন। এই কবিতায় লক্ষ্মী প্যাঁচার উল্লেখ রয়েছে। তোমরা কি লক্ষ্মী প্যাঁচা সম্পর্কে কিছু জানো? যদি বলে লক্ষ্মী প্যাঁচা সম্পর্কে কিছু লেখো, তখন কি লিখবে? দেখো, লক্ষ্মী প্যাঁচা হলো আমাদের এই বাংলার একটি অতি পরিচিত এক ধরনের প্যাঁচা। এর ডানায়
ছিটে ছিটে দাগ থাকে এবং এর বুকটা হয় সাদা। পেঁচাদের সাধারণত চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে থাকে এবং এরা রাত্রিবেলাও খুব সুন্দরভাবে দেখতে পায়। আমাদের বাংলার ঘরে ঘরে যে লক্ষ্মী পূজা হয়ে থাকে, সেই লক্ষ্মীর পায়ের কাছে দেখবে একটি পেঁচা থাকে, সেই পেঁচাই হলো লক্ষ্মী পেঁচা। এবারে আমরা সুকান্ত ভট্টাচার্যের লেখা যে সিঁড়ি নামক কবিতাটি রয়েছে, সেই সিঁড়ি নামক কবিতাটি একটু দেখে নেব। দেখো এখানে সিঁড়িকে মানে একটি প্রতীক হিসাবে ব্যবহার করে কবি এই সমাজের শোষিত শ্রেণীর লোকেদের কথাই তুলে ধরেছেন। ধরো যারা বাবু সাপ, তারা সিঁড়িকে কাজে লাগিয়ে উপরে উঠে যায়। ধরো সাধারণ শ্রেণীর মানুষদের তারা খাটিয়ে নেয় এবং খাটিয়ে নিয়ে তারা উপরে উঠে যায়, বিভিন্ন টাকা পয়সা উপার্জনের তারা রাস্তা খুঁজে নেয়। কিন্তু এই যে তাদেরকে খাটাতে গিয়ে বিভিন্ন লোকের যে প্রাণহানি হয়, তাদের যে রক্তক্ষয় হয়, সেই রক্তক্ষয়ের হিসেব তারা রাখে না এবং যাতে সাধারণ মানুষ সেই রক্তের দাগ দেখতে না পায়, সেই জন্য তাদের ক্ষতকে তারা কার্পেট দিয়ে ঢেকে রাখে। এবং কবি শেষে এটাও বলেছেন যে সম্রাট হুমায়ুন যেমন সিঁড়ি থেকে পদস্খলন হয়ে মানে পা পিছলে পড়ে মারা গিয়েছিলেন, সেভাবেই একদিন তোমাদেরও পদস্খলন হয়ে তোমরা মারা যেতে পারো। কবি এটা সাবধান বাণী করে দিয়েছিলেন। দেখো দুই একটি প্রশ্ন দেখে নেই এখান থেকে। তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। এখানে তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে, আমরা বলতেই বা কাদের বোঝানো হয়েছে? দেখো তোমরা বলতে এখানে সমাজের ধনী যে শোষক শ্রেণী রয়েছে, সেই শোষক শ্রেণীকে এখানে তোমরা হিসাবে মানে উল্লেখ করা হয়েছে। আর আমাদের বলতে সমাজের নিপীড়িত, সর্বহারা এবং শোষিত যে মানুষেরা রয়েছে, সেই মানুষদের আমাদের বলা হয়েছে। গর্ভোদ্ধত অত্যাচারের পদধ্বনি। দেখো গর্ভোদ্ধত শব্দের অর্থ কি বা গর্ভোদ্ধত বলতে এখানে কি বোঝানো হয়েছে? গর্ভোদ্ধত বলতে এখানে বোঝানো হয়েছে গর্বে যারা উদ্ধত বা অহংকারে যারা মত্ত, তাদেরকে গর্ভোদ্ধত বলা হয়েছে। আরো সহজ করে যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে যে যারা অহংকারী, যাদের অহংকারে যাদের মাটিতে পা পড়ে না, তাদেরকেই এখানে গর্ভোদ্ধত বলা হয়েছে। অত্যাচারের পদধ্বনি বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো অত্যাচারের পদধ্বনি বলতে কবি এখানে বুঝিয়েছেন অহংকারীরা যে পায়ের আওয়াজ করে, সেই পায়ের আওয়াজকেই অত্যাচারের পদধ্বনি বলেছেন। এই অত্যাচারীর পদধ্বনিরা দেখবে যখন তারা সিঁড়ি দিয়ে ওঠে, তারা সদর্পে বা অহংকারের সাথে সিঁড়িতে ধপধপ করে আওয়াজ করে বা সদর্পে তারা পা ফেলে, এই জোরে জোরে পা ফেলাকেই অত্যাচারীর পদধ্বনি বলা হয়েছে। পদধ্বনি বলতে পায়ের আওয়াজ। পদস্খলন বলতে কি বোঝো? পদস্খলন বলতে বোঝানো হয়েছে পা পিছলে পড়ে যাওয়া। কাদের পদস্খলন হতে পারে বলে কবি উল্লেখ করেছেন? দেখো সমাজের যারা গর্ভোদ্ধত শ্রেণী, যারা নিজের গর্ভেই যারা মুগ্ধ থাকেন, যারা সমাজের অত্যাচার করেন, যারা সমাজের সাধারণ মানুষদের নিজের পাওনা থেকে বঞ্চিত রাখেন, তাদেরই কবি পদস্খলন হবার সম্ভাবনার কথা বলেছেন। কার মতো পদস্খলন হতে পারে বলে কবি আশঙ্কা করেছেন? দেখো উত্তর সম্রাট হুমায়ুনের মতো পদস্খলন হতে পারে বলে কবি এই কবিতায় আশঙ্কা করেছেন। এবার আমরা রবীন্দ্রনাথের প্রতি যা বুদ্ধদেব বসুর লেখা সেই কবিতাটি সম্পর্কে একটু দেখে নেব। দেখো রবীন্দ্রনাথের প্রতি এই কবিতাটিতে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথকে নিজের গুরু হিসাবে ধরে নিয়েছেন এবং সমাজের যে খারাপ সময় চলছিল বা সমাজের যখন একটি অত্যাচারের সময় চলছিল, এই বিশ্বযুদ্ধের যে সময়টাতে, সেই সময়টাতে কবি শুধুমাত্র রবীন্দ্রনাথকে স্মরণ করেই ভালোভাবে বেঁচে থাকতে পেরেছেন, এই কথাটি তিনি গর্ব করে বলেছেন। এবং তিনি এটাও বলেছেন রবীন্দ্রনাথের সেই বাণী, সেই মন্ত্র যদি তিনি না জানতেন তাহলে তার সাধারণভাবে বেঁচে থাকা কখনোই সম্ভব হতো না। কারণ এই সময়টাতে সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছে, যারা বর্বর তারা সাধারণ মানুষকে অত্যাচার করেছে, তাদের লুব্ধ লালা ঝরে পড়েছে এই সাধারণ মানুষের সম্পত্তি দেখে। মানে ভারতের যে মানে এটা সাধারণত বণিক শ্রেণীর কথা এখানে বলা হয়েছে, যারা ভারতের এই প্রচন্ড সম্পদ দেখে তাদের লুব্ধতার লালা ঝরে পড়েছে। কবিতাটি ডিটেলসে আমার প্লেলিস্টে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দুই একটি প্রশ্ন নিয়ে এবার আমরা আলোচনা করব। আজ দারুণ দুর্দিন কেন,
কেন মনে করেছেন কবি আর কি আজ দারুণ দুর্দিন? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে যুদ্ধবাজ জাতিরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ মানে যুদ্ধের যে এলান করা, মানে যুদ্ধের যে একটা ডাক দামামা বাজানো, সেটা কিন্তু তারা করেছিল। মরণাস্ত্র নিয়ে তারা কিন্তু যুদ্ধ করতে রাজি, কিন্তু সাধারণ মানুষেরা তাদের এই অত্যাচার বা সাধারণ মানুষেরা তাদের এই গর্বোদ্ধত যে বুক ফুলিয়ে যে বলা যে আমরা এখন যুদ্ধ করব, এটিকে কিন্তু মেনে নিতে পারেনি। বা এই যে সাধারণ মানুষের কাছে তো অত মরণাস্ত্র ছিল না, তারা কিভাবে এটাকে আটকাবে বলো? তাই তাদের কাছে একটি সংকটের দিন এসে পড়েছিল, এবং এই সংকটের দিনকেই কবি দারুণ দুর্দিন বলে উল্লেখ করেছেন। সঙ্গীন কি? এখানে এই কবিতাটিতে সঙ্গীন একটি শব্দ রয়েছে। সেই সঙ্গীন কি? সঙ্গীন হলো বেয়োনেট, মানে দেখবে বন্দুকের আগায় বা বন্দুকের সামনে একটা ছুরি বা চাকুর মতো একটা যন্ত্র লাগানো থাকে, যেটা দিয়ে খোঁচা মেরে মানুষকে হত্যা করা হয়, সেটি হলো সঙ্গীন। এই সঙ্গীনকে রক্তপায়ী উদ্ধত বলা হয়েছে কেন? দেখো, সঙ্গীন দিয়ে মানুষের রক্তপাত ঘটানো হয় এবং এই সঙ্গীন দিয়ে মানুষকে খুন করা হয়, তাই এই সঙ্গীনকে রক্তপায়ী বলা হয়েছে। আমি বড়, আমি শ্রেষ্ঠ, সে নিজেকে শ্রেষ্ঠ বলার কারণ কি? বা সে নিজেকে শ্রেষ্ঠ বলেছিল কেন? সে নিজেকে শ্রেষ্ঠ বলেছে কারণ তার পাশব বল রয়েছে, তার যুদ্ধ করার জন্য যে সামরিক অস্ত্র, সেই অস্ত্রের বল রয়েছে, এবং এই অস্ত্রের সাহায্যে বা পাশব বলের সাহায্যে সে এই বিশ্বকে জয় করতে নেমেছে। সে সমস্ত কিছুকে ধ্বংস করতে উদ্ধত হয়ে রয়েছে। সে পুষ্পকে পর্যন্ত ছাড়ছে না, মানে একটি সাধারণ ফুলকে পর্যন্ত ছাড়ছে না, মানুষ তো পরের কথা। তাই তাকে এই রক্তপায়ী উদ্ধত সঙ্গীনের সাথে তুলনা করা হয়েছে, আর এজন্য সে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেছে। ভারতের উপকূলকে স্নিগ্ধ কেন বলা হয়েছে? ভারতের উপকূলকে স্নিগ্ধ বলা হয়েছে এই কারণেই, কারণ ভারত সুজলা সুফলা শ্যামল, এবং এই কারণেই ভারতের উপকূলকে স্নিগ্ধ বলা হয়েছে। লুব্ধতা শব্দের অর্থ কি? লুব্ধতা শব্দের অর্থ হলো লোভ, মানে যখন মানুষ কোনো কিছুকে দেখে লোভী হয়ে যায়, তখন তার লুব্ধতার লালা ঝরে পড়ে। এবার আমরা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ফুল ফুটুক না ফুটুক যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। দেখো, এই কবিতায় কবি অনেক কিছুর তুলনা করেছেন, যেমন মনে করো একটি কাঠখোট্টা গাছ, একটি হরবোলা ছেলে, তারপর মনে করো চোখে ন্যাকড়া বেঁধে দিয়ে বা চোখে একটি কোনো ঢাকা দিয়ে তারপর সেটি তাকে একটি আলোর মধ্যে নিয়ে যায় ছেড়ে দেওয়া, তারপর মনে করো একটি আইবুড়ো একটি মেয়ের কথা এখানে বলেছেন, যে কিনা কালো কুৎসিত, যার অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না। এই ধরনের বিভিন্ন এখানে তুলনামূলক আলোচনা তিনি করেছেন, এবং একটি প্রজাপতির কথাও তিনি এই কবিতায় উল্লেখ করেছেন। এই ধরনের ডিটেলস আলোচনা আমার প্লেলিস্টে রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি কিন্তু খুবই শর্টে বলছি। এবার আমরা দুই একটি প্রশ্ন দেখে নেব। পাঁজর ফাটিয়ে হাসছে। দেখো, পাঁজর বলতে এখানে কি বোঝানো হয়েছে? পাঁজর বলতে এখানে বোঝানো হয়েছে বুকের হাড়, যা হৃৎপিণ্ড ও ফুসফুসকে ভেতরে ভালো থাকতে সাহায্য করে, বা বাইরের যে হঠাৎ করে আক্রমণ, সেই আক্রমণের হাত থেকে রক্ষা করে, মানে প্রোটেক্টর আর কি। রেলিং এ বুক চেপে সে এই সব 7-5 ভাবছিল। দেখো, এই সব বলতে কোন সবের কথা বলা হয়েছে? কি 7-5 ভাবছিল সে? এই সব বলতে সে নিজের দুর্ভাগ্যময় জীবনের কথা ভাবছিল। দেখো, বসন্ত আসছে চলে যাচ্ছে, কিন্তু কোনো বসন্ত তার জন্য নতুন খবর নিয়ে আসছে না। সে ভাবছিল তার এই জীবনে কি আর কোনোদিন বিয়ে হবে? সে কুৎসিত বলে কি তার কোনোদিনও বিয়ে হবে না? রূপ না থাকায় কি আজও তাকে আইবুড়ো হয়েই বেঁচে থাকতে হবে? এই সব 7-5 সে ভাবছিল। ফুল না ফুটলেও আজ বসন্ত বলে কবি কেন মনে করেছেন? ফুল না ফুটলেও আজ বসন্ত, এ কথাটি কবি মনে করেছেন। দেখো, বসন্ত আসবেই নিজের সময় মতো। ফুল ফুটতেই পারে, নাও ফুটতে পারে, তাই বলে তো বসন্তের অস্তিত্বকে আমরা মিথ্যা এটা তো বলতে পারবো না। বসন্ত যখন আসে
তখন ফুল যদি না ফোটে গাছে গাছে কচি কচি পাতা হেসে ওঠে। তো এই ধরনের কথা বলেই কবি কিন্তু বসন্তের অস্তিত্বকে স্বীকার করেছেন। এবার আমরা পরবর্তী যে কবিতাটি রয়েছে সেদিকে এগিয়ে যাব। এবার আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি একটু দেখে নেব। দেখো, অমলকান্তি যে কবিতাটি, সেই অমলকান্তি কবিতাটিতে কবিরা একসাথে তারা স্কুলে পড়াশোনা করত, সবাই ভালো পড়াশোনা করত। অমলকান্তিকে যখন শিক্ষক মহাশয় গ্রামার থেকে প্রশ্ন করতেন তখন সে হা করে এমন ভাবে তাকিয়ে থাকতো যে কবিদের দেখে ভীষণ খারাপ লাগতো। সবাই তার বন্ধুরা কেউ ডাক্তার, উকিল, বিভিন্ন ধরনের প্রফেশন বেছে নিতে চেয়েছিল, কিন্তু অমলকান্তি একমাত্র ব্যক্তি যে কিনা রোদ্দুর হতে চেয়েছিল, যে রোদ্দুর হাসির মতো লেগে থাকে বিভিন্ন পাতায়। তো সেই রোদ্দুর অমলকান্তি হতে পারেনি, শেষ পর্যন্ত সে একজন ছাপাখানার কর্মচারী হয়েছিল যে কালো কুৎসিত ঘরে কাজ করে। তো এই ধরনের এইটাই ছিল মূলত কবিতার বিষয়বস্তু। একটু ভালো করে দেখে নেবে কবিতার প্লেলিস্টে গিয়ে। এবার আমরা দুই একটি প্রশ্ন এখান থেকে দেখে নেই। কাকে দেখে কবিদের খুব কষ্ট হতো? তার বন্ধু অমলকান্তিকে দেখে কবিদের ভীষণ কষ্ট হতো। সে সবকিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। সে সবকিছু, এখানে সবকিছু বলতে কি বোঝানো হয়েছে? দেখো, সবকিছু বলতে ডাক্তার, উকিল, মাস্টার ইত্যাদিদের কথা বলা হয়েছে, যে প্রফেশনগুলি তার বন্ধুরা বেছে নিতে চেয়েছিল। এই সবকিছু অমলকান্তি হতে চায়নি। সে কি ধরনের রোদ্দুর হতে চেয়েছিল? অমলকান্তি কাক ডাকা বিকেলের লাজুক রোদ্দুর হতে চেয়েছিল, যে রোদ্দুর জাম ও জামরুলের পাতায় হাসির মতো লেগে থাকে। অমলকান্তির বন্ধুরা কি হতে চেয়েছিল? দেখো, অমলকান্তির বন্ধুরা কেউ মাস্টার, কেউ উকিল, কেউ ডাক্তার ইত্যাদি হতে চেয়েছিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি কেন? প্রকৃতিকে ভালোবেসে অমলকান্তি প্রকৃতিরই মধ্যে রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু সে রোদ্দুর হতে পারেনি। সে ছাপাখানার একজন কর্মচারী হয়েছিল। মূলত অভাব ও দরিদ্রের তাড়নায় তাকে এই জীবিকা বেছে নিতে হয়েছিল। সে ক্ষান্ত বিকেলে যে রোদ্দুর হতে পারেনি, যা জাম ও জামরুলের পাতায় হাসির মতো লেগে থাকবে। এবারে আমরা শঙ্খ ঘোষের লেখা বাবু বলেন যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে একটু আলোচনা করব। দেখো, এখানে শঙ্খ ঘোষ বাবু সম্প্রদায়কে এখানে তুলে ধরেছেন, যে বাবু সম্প্রদায় নিজেকে পুঁথিগত বিদ্যায় সর্বসেরা বলে মনে করেছেন এবং তারা কোনো যে সমাজের কাজে লাগে না, তারা কিন্তু পুঁথি পড়েই জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞানকে তারা সমাজের কাজে ব্যবহার করে না এবং নিজেদের তারা সেরা হিসাবে গণ্য করে। এটা মূলত আরো একটু কবিতাটি ছোটই, কিন্তু আরো অনেক কিছু রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমার যেহেতু সময় খুবই কম, ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, আমি দুই একটি প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। মরছে যারা মরুক তারা, তারা কেন মরছে? তারা মরছে তাদের নির্বুদ্ধিতার জন্য। এখানে নির্বুদ্ধিতা বলতে অল্প বুদ্ধির জন্য বা কম বুদ্ধির জন্য, কারণ তারা হচ্ছে কাণ্ডজ্ঞানহীন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তাদের নেই। দেখো, এই কথাগুলি বাবু সাহেবরা মনে করেছেন। বাবু সাহেবরা কেন নিজেকে সেরা বলে মনে করেছেন? বাবুরা ভাবেন তারাই শুধু পুঁথিগত বিদ্যা পড়ে, মানে পুঁথি পড়ে তারা জ্ঞান অর্জন করে থাকেন, আর তাদের জীবনের যে সমস্ত কাজকর্ম সেই কাজকর্ম তাদের নিরক্ষর যে সমস্ত চাকর বাকরেরা সেই চাকর বাকরেরাই করে দিবে। আর এজন্য পুঁথিগত বিদ্যায় পারদর্শী হয়ে তারা সমাজের অন্যান্য ব্যক্তিদের সাথে মিশতে পর্যন্ত চায় না। তারা জানে সমাজের সমস্ত কাজ তারা বুদ্ধির বলেই করে দিতে পারবে, আর এজন্যই তারা নিজেদের সেরা বলে মনে করেছেন। বাবু সাহেবরা কথা বলা ছাড়া আর কি কি করে থাকেন? কথা বলা ছাড়া বাবু সাহেবরা বিদ্যার বড়াই করে থাকেন। সমাজের কোথায় কি ঘটছে সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাই অহংকারীর মতো এই বাবু সাহেবরা মনে করেন যে বুদ্ধির জোরে তারাই সবার সেরা। মানবতার জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে?
এই কবিতায়। দেখো, মানবতার জ্ঞান বলতে এই কবিতায় বোঝানো হয়েছে মানুষের জন্য চিন্তা ভাবনা করা। বাবু সাহেবদের মানবতার জ্ঞান থাকলেও তারা সাধারণ মানুষদের জন্য কখনোই চিন্তা ভাবনা করেন না। তারা সাধারণ মানুষের সাথে চলাফেরা করে তাদের জীবনকেও পাল্টে ফেলতে পারেন না। তারা ভাবেন আমরা পড়াশোনায় বেশি পড়াশোনা অর্জন করে আমরা সর্বসেরা হয়েছি, আমরা কেন সাধারণ মানুষের সাথে মিশতে যাব। তাই মানবতার জ্ঞান থাকলেও এই মানবতার জ্ঞানকে তারা কাজে লাগায় না। এবারে আমরা যে সর্বশেষ কবিতা অমিতাভ দাশগুপ্তর লেখা খো খো, সেই খো খো কবিতা নিয়ে একটু দেখে নেব। দেখো, খো খো কবিতায় একটি মেয়ের কথা বলা হয়েছে যে বনগাঁ থেকে বার্লিন যেতে চায়। এই মেয়েটি খেলুড়ে মেয়ে এবং এই মেয়েটি নিজের স্বপ্নকে সফল করার জন্য মায়ের সাথে ঠোঙ্গা বানায়। তার বাবা হকারি করে এবং দাদা এখনো বেকার, এবং ভাতের যে গন্ধ, সে ভাতের গন্ধে তার নাড়ি ভুড়ি পর্যন্ত কেঁপে ওঠে, খিদায়। কিন্তু তবুও সে খেলা করেই যায়, সে তার স্বপ্নকে সফল করার জন্য। এবং কবি বলেছেন এই খেলুড়ে মেয়ের স্বপ্নকে তোমরা বইয়ের পাতায় ছাপিয়ে রাখতে পারো, একদিন সে সফল হবেই। আরো ডিটেলসে দেখতে হলে তোমাদেরকে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে হবে। দু একটি প্রশ্ন এবার আমি আলোচনা করব। আর ছোট বোন ক্লাস 5-এ পড়ে। দেখো, খো খো খেলুড়ে যে মেয়েটি রয়েছে সেই মেয়েটির ছোট বোন ক্লাস 5-এ পড়ে। তারপর মনে করো দাদা বেকার হওয়ায় পরিবারে কি সমস্যা হয়েছে। দাদা বেকার হওয়ায় পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়েছে, কারণ সে এখনো কোনো কিছু আর্থিক উপার্জন করতে সক্ষম হয়নি। সে যে বাবার পাশে দাঁড়াবে সেটা তার পক্ষে সম্ভব হয়নি। তাই পরিবারের আর্থিক সচ্ছলতা সঠিকভাবে এখনো ফিরে আসেনি। তার বাবা কি করে? তার বাবা চৌরাস্তার মোড়ে হকারি করে। এবং আরেকটি প্রশ্ন দেখো, যে মেয়েটি বোন ক্লাস 5-এ পড়ে সে কি করে? সে মায়ের সাথে ঠোঙ্গা বানায়, সেও পড়াশোনা করে এবং সে খো খো খেলতে ভীষণ ভালোবাসে। বনগাঁ থেকে বার্লিন যাওয়া বলতে এই কবিতায় কি বোঝানো হয়েছে? বনগাঁ থেকে বার্লিন যাওয়া বলতে বোঝানো হয়েছে এই যে একটা অসীম দূরত্ব, এই যে অসম্ভব, এই অসম্ভবকে সম্ভব করা একমাত্র সেই মেয়েটির পক্ষেই সম্ভব। দেখো, বনগাঁ থাকলো পশ্চিমবঙ্গে আর বার্লিন বিদেশে। আম জনতার বড়াই বলতে কি বোঝানো হয়েছে? দেখো, আম জনতার বড়াই বলতে সাধারণ মানুষের গর্ব করাকে এখানে বোঝানো হয়েছে। কাকে নিয়ে আম জনতা বড়াই করছে কেন? সাধারণ মানুষ খো খো খেলুড়ে যে মেয়েটি রয়েছে সেই খো খো খেলুড়ে মেয়েটির জন্য বড়াই করছে বা অহংকার করছে। মেয়েটির শত দারিদ্র থাকা সত্ত্বেও, শত বাধা থাকা সত্ত্বেও সেই মেয়েটি তার মনের ঐকান্তিক ইচ্ছায়, সে নিজের মনের ইচ্ছাকে কাজে লাগিয়ে সে তার দারিদ্রকে তাচ্ছিল্য করে সে জয়ী হবার স্বপ্ন দেখেছে এবং কবি বিশ্বাস সে একদিন জয়ী হবেই। শেষ প্রশ্ন, উজান ভরা স্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে? দেখো, উজান ভরা স্বপ্ন বলতে এখানে বোঝানো হয়েছে জোয়ারের মতো ফুলে ওঠা যে স্বপ্ন, সেই স্বপ্ন। জোয়ারের সময় দেখবে নদীতে জল প্লাবিত হয়ে যায় এবং নদীকে ছাপিয়ে ওঠে। এখানে মেয়ের মনের মধ্যেও, সেই মেয়েটির মনের মধ্যেও সেই জোয়ারের মতো তার খো খো খেলুড়ে হওয়ার স্বপ্ন যেন তার মনকে ভাসিয়ে দিয়ে গিয়েছে এবং কবির বিশ্বাস সে এই স্বপ্নকে একদিন চুরি করে অবশ্যই নিয়ে আসবে। দেখো, এই পর্যন্তই ছিল এই খো খোর আলোচনা। এখনো আমাদের চাঁদের পাহাড় এবং জাম্বো আলোচনা করা বাকি রয়েছে। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে, 1.5 ঘন্টা না হলেও প্রায় কাছাকাছি, আর সেজন্যই আমি এই ভিডিওটিকে আর দীর্ঘায়িত করলাম না। আমি চেষ্টা করব তোমাদের চাঁদের পাহাড় এবং জাম্বো নিয়ে এরকম একটি সাধারণ আলোচনা করে দেওয়ার। পরীক্ষা কাল বাদে পরশুই, তাই আজ এ পর্যন্তই। এটিকে দীর্ঘায়িত আর আমি করছি না। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভিডিওটি দেখো।